এই যে মানুষের মানসিকতা, এই এলাকারই জামাই সম্ভবত জাকির চৌধুরী, উনি আজকে অনুষ্ঠানে আসেননি। ওনাকে আমরা বলি ভার্জিনিয়ার ওয়ারেন বাফেট, অর্থাৎ এতটাই তারা সক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এবং আজকে যিনি এখানে উপস্থিত আছেন সভাপতি, তিনিও, আপনারা 7-11 স্টোরের নাম শুনেছেন, চেইনস 7-11। তো আমি প্রায়ই বলি যে ভার্জিনিয়াতে যতগুলো 7-11-এর সাইন দেখা যায় আর ওনার কথা মনে পড়ে। তো তারা এবং ওনার বড় ভাই বাংলাদেশের এক গর্বিত সন্তান মাহমুদ, উনি কিন্তু যুক্তরাষ্ট্রের একজন ডিপ্লোম্যাট, বাংলাদেশের নয়। উনি দীর্ঘকাল এই উপমহাদেশেই এবং ফরেন সার্ভিস একাডেমি যেখানে পড়ানো হয় ডিপ্লোম্যাটদেরকে ইউএসএ, তার বড় ভাই সেটার প্রশিক্ষক ছিলেন, ইউএস ডিপ্লোম্যাট উনি। তো সম্প্রতি তিনি রিটায়ারমেন্ট গ্রহণ করেছেন, কিন্তু তারপরে উনি স্কলার হিসেবে কাজ করছেন। তো এইরকম বাংলাদেশি মানুষরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সক্ষমতা আছে, তারা এই কাজে তারা অংশ নিয়েছেন। আমি ওনাদেরকে বলেছি, শুধু যখন আমি শুনেছি তখন বলেছি আপনারা বাংলাদেশে যান, কিছু টাকা পয়সা দিলেন, তারপরে এটা তারা খেয়ে ফেললো, এতে কিন্তু অর্থবহ কিছু হলো না। তো তাতে ওনারা অনেক কাজ করেছেন, আই ক্যাম্প করেছেন, ক্যান্সার আক্রান্ত মানুষের সহযোগিতা করেছেন। ইভেন আপনারা জেনে খুশি হবেন, যারা এই জুলাইয়ের আমাদের গণতান্ত্রিক ফ্যাসিবাদী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককে পরিবার প্রতি ওনারা অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন। আমি নিজে পঙ্গু হাসপাতালে গিয়ে প্রত্যেকটি বেডে বেডে গিয়ে আমরা টাকা পৌঁছে দিয়ে আসছি, যখন প্রথম আমরা আসি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বাংলাদেশে। তো তারা অনেক সেটি খরচ করেছেন। একটি জিনিস উনি আমাকে বললেন, ওনাকে যেটি আপ্লুত করেছে, উনি আমাকে বললেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন বললেন যে আমরা মানুষকে কর্মমুখী করতে চাই, আমরা মানুষকে যাতে সচ্ছল হতে পারে, সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সহযোগিতার চেয়ে তাকে একটা কর্মের যোগান দেয়া, সেখানে সহযোগিতা করা। তো একদিন জাহিদ ভাই এসে বলেন যে এইটার সঙ্গে তো আমাদের কর্মসূচি মিলে যায়, আমরা কি এটা করতে পারি না? আমি বললাম হ্যাঁ তাই করেন, আপনারা টাকা না দিয়ে বরং আপনারা নির্মাণ করে দেন। এই জন্য ওনারা এ পর্যন্ত আমার জানা মতে প্রায় 40টির মতো চা স্টল, যেটাকে বলে চায়ের দোকান, একটি দোকান করে দিচ্ছেন। এই দোকানে ছোট্ট দোকান, খুব বিলাসবহুল নয়, কিন্তু সেখানে চা, রুটি, বিস্কিট এগুলো বিক্রি করে তার যাতে সংসার চলে। এবং আপনারা শুনে খুশি হবেন, এই রংপুর অঞ্চলে ওনারা বোধহয় 20টা নাকি 25টা আজকে তারা হস্তান্তর করবেন। 25টা চায়ের দোকান তারা হস্তান্তর করবেন নিজেদের অর্থায়নে। ওই যে একটা কথা আছে না, চ্যারিটি বিগানস এট হোম, তারা বাড়ির থেকেই চ্যারিটি শুরু করেছেন, অর্থাৎ নিজেদের পয়সা দিয়ে, নিজেদের কষ্টার্জিত পয়সার মাধ্যমে। এবং তারা ঠাকুরগাঁয়ে করেছেন, তারা সাতক্ষীরায় করেছেন, তারা ফেনীতে করেছেন, তারা খুলনায় করেছেন, ঝালকাঠিতেও সম্ভবত তারা করেছেন এবং আরও করবেন। তাদের আরও কিছু উদ্যোগ আছে, যেমন ক্লিন সিটি করা। আমরা দেখি, আপনি দেখবেন যে মানুষ রাস্তায় যত্রতত্র ময়লা ফেলে দিচ্ছে। আমরা সরকারের আশা করি, হ্যাঁ সরকারই এটা করবে, কিন্তু যারা উদ্যোগী মানুষ আছেন, যাদের সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, তারা যদি একটু উদ্যোগ নিয়ে যদি সামনে আসেন, তাহলে পরে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে পারি, সুস্থ স্বাভাবিক পরিবেশ রাখতে পারি। যেমন তারা সম্প্রতি ঠাকুরগাঁয়ে আমাকে বলছিলেন যে তারা ক্লিন সিটি করবেন, সেখানে জেব্রা ক্রসিংয়ে যাতে মানুষ পার হয়। আপনারা দেখবেন রাস্তায় মানুষ শুধু হাঁটতেই থাকে। একজন মানুষ যখন হাঁটেন তখন চিন্তা করেন না যে আমাকে গাড়ি পারাপার করতে হলে নির্দিষ্ট জায়গা দরকার, সেটা কিন্তু নাই। এবং মানুষ কিন্তু টেলিফোনে কথা বলছে, হাঁটছে। মানুষ এটা চিন্তা করছে না যে আমাকে একটা গাড়ি আমাকে একটা আক্রমণ করতে পারে। এই যে আমাদের সচেতনতার অভাব, এই সচেতনতাটুকু তারা তাদের অর্গানাইজেশনের মধ্য থেকে করবেন এবং ক্লিন সিটি করবেন। তারা ডাস্টবিন দিবেন এবং এই ডাস্টবিনগুলো যাতে আবার ম্যানেজ হয়। অনেক সময় আমাদের এনজিও, অনেক এনজিও আছে আমরা দেখি, আপনারা কিন্তু এইভাবে করবেন না যে ডাস্টবিন দিয়েই খালাস, কিন্তু এই ময়লাটার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা প্রপারলি, সেটা যাতে হয়, সেটা তারা এই প্রকল্পটা তারা হাতে নিচ্ছেন। তারা একদল উদ্যমী মানুষ। আমি কয়েকটা নাম এখানে বলতে চাই, যেমন ফজলে ভুইয়া, মনি, জাকির চৌধুরী, আরও অনেকে, এখানে দেওয়ান বিপ্লব, উনিও তাদেরকে সহযোগিতা করছেন, এখানে উপস্থিত আছেন। এই কাজগুলি তারা করছেন। আরেকটি জিনিস আপনারা জেনে থাকবেন যে এই যে আমরা হোয়াইট হাউসের সামনে, জাতিসংঘের সামনে, আমরা বিশেষ করে শেষ দিনগুলোতে আমরা একবার লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম হোয়াইট হাউসের সামনে। এবং বাংলাদেশি পড়ুয়া ছাত্ররা, আপনারা
স্বনামধন্য আইভি লীগ ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে তারা সকলে দলে দলে চলে আসলো, ছাত্ররা ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে তারা অবস্থান নিবে এবং তাদেরই সংগঠন সেভ বাংলাদেশ আমাদের পাশে এসে দাঁড়ালো। তারা সেখানে সহযোগিতা করলো, অর্থায়ন করলো। জাতিসংঘের সামনে যখন প্রসেশন হলো, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল লিড করেছে, কিন্তু সহযোগীর ভূমিকা পালন করেছে এই সেভ বাংলাদেশ এবং তারা গণতন্ত্রের প্রত্যাবর্তনেও ভূমিকা রেখেছে। আপনারা একটা নিউজ নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন আন্দোলন তুঙ্গে তখন একদল একটা ঘোষণা আসলো যে তারা প্লেন চার্টার্ড করে বাংলাদেশে আসবে এবং স্বেচ্ছায় কারাবরণ করবে। এই ব্যক্তিরাই ছিলেন উদ্যোক্তাই, জাহিদ খান সহ কয়েকজন। এবং তারা যদিও পরবর্তীতে স্টেট ডিপার্টমেন্ট তারা বললো যে এটা খুব শুভবুদ্ধির কাজ হবে না, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা বাংলাদেশে গিয়ে আমাদের জন্য আমাদের ঝামেলা বাড়াবেন না। তো যাই হোক, এই সমস্ত মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি মনে করি এটা একটা গ্রেট এক্সাম্পল হতে পারে যে তাদেরকে দেখে যারা বাংলাদেশের ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ যারা বিদেশে অবস্থান করছেন, যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন, তারা যাতে আমাদের অসহায় বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ান। এবং এটা কিন্তু আপনাদের প্রতি করুণা নয়, এটা আপনাদের অধিকার। যাদের আছে তারা দেখবে, যাদের নাই তাদেরকে। এটি কিন্তু আপনাদের, কারণ এই সমতার বাংলাদেশ আমরা গড়তে চাই, যে একদল মানুষ শুধু উপরে থাকবে, তারা বিত্ত বৈভবের মালিক হবে, বাংলাদেশের আকাশে বাতাসে বড় হয়ে তারা বিদেশে পাড়ি জমাবে, কিন্তু নিজের নারীর টান যেখানে রয়েছে সেখানে তারা দৃষ্টি নিবদ্ধ করবে না। এটা আমরা চাই না। আমরা চাই যারা উপর তলার লোক তারা যাতে নিচতলার লোক, যারা নিচে আছে, নিচতলা বলবো না, যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যাতে সামনে নিয়ে আসে। এই বৈষম্যটা দূর করতে হবে। এবং আরেকটা বৈষম্য হলো আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সময় দেখি যারা রাজনীতি করি, যারা রাজনৈতিক নেতা, একটি তার কর্মী ছোট্ট, সে হয়তো খুব নিবেদিত প্রাণ, খুব সাহস করে একজন নেতার সামনে গেল, আমাকে একটি সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই ভদ্রলোক কিন্তু বলেই তার দায়িত্বটি শেষ করলেন। একটু হাসি আপনার কাছে চায়, একটু আপনার কাছ থেকে সৌজন্যতা চায়। এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যাতে আপনি সালামটির উত্তর যাতে সঠিকভাবে দেন। আজকে হয়তো একই যোগ্যতা, একই মাপকাঠি, কিন্তু আমি প্রিভিলাইজড বলে আজকে হয়তো আমি এখানে কথা বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু আপনিও বলতে পারেন, আপনারও কিন্তু বলার সক্ষমতা আছে। সুতরাং আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। এটি যাতে কেউ না ভাবে যে আমি জন্মই হয়েছে কেবল মানুষকে সালাম দেওয়ার জন্য, না। আবার এটা যাতে কেউ না ভাবে যে আমার পজিশনটি হয়েছে সালাম নেওয়ার জন্য, নো। এই সহানুভূতি সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। তাহলে পরে আমরা যে পরিবর্তনের কথা বলছি, এবং যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সরকারি দায়িত্বে, আমি এই সুযোগে বলবো, যদিও আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে উপস্থিত, ওনার সামনে বললে কিছুটা বেয়াদবি হবে। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু আমাদের মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে প্রায় 25 বছর, তারও বেশি হবে। মানে ওনার স্নেহ আমি এনজয় করি। তো আপনারা যারা সরকারি দায়িত্বে আছেন, রিগার্ডলেস যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টি, যারা সরকারি কর্মকর্তা, মনে রাখতে হবে আপনি আজকে যে প্রিভিলাইজড, আপনি যেটুকুন সুযোগ সুবিধা ভোগ করছেন এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় করছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, এই মানুষকে আমরা যখন আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আমরা যদি কোনো কারণে পুলিশ স্টেশনে যাই, সেই পুলিশ অফিসার আমাকে দেখা মাত্রই বলে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমাদের অফিসের দারোগা বাবু বসে থাকেন, এই ভদ্রলোকটি কখন তাকে স্যার বলে অ্যাড্রেস করবে। আমি যেমন আমার মিশনে বলেছি, আমি কাউকে স্যার বলবো না, এবং আমি চাই না কেউ আমাকে স্যার বলুক। এই ব্রিটিশ যেই কলোনি, আমাদের যে মানসিকতা যে আমাদেরকে করে দিয়ে গেছে, ওরা কিন্তু এটি ছেড়ে ছুড়ে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমরা সেটি প্রিজার্ভ করছি। অদ্ভুত জিনিস খেয়াল করবেন, যে যত বড় অফিসার, তার চেয়ারে একটা দেখবেন বড় টাওয়াল ঝুলতেছে। আমি জানি না এই টাওয়ালের মর্মার্থটা কি। এটা অনেক আগে ব্রিটিশরা চালু করেছিল, যখন তাদের শার্ট পরতো এবং এই শার্টের কলারটি তখন কয়লার কারণে যখন নষ্ট হয়ে যেত, এই কালারটা প্রোটেক্ট করতো এবং গরমটা প্রোটেক্ট করতো। কিন্তু এইটা আমরা এখনো প্রিজার্ভ করছি। এই বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে। এবং যেটি বলছিলাম, যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বের মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়। আমার অর্থনৈতিক লাভালাভের জন্যে
যাতে আমি কোনো দায়িত্ব না নেই, কারণ এটির জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা দেখেছি বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল, কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে চুরমার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদ সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন, আমি আজকের সুযোগে এটাই বলতে চাই। এবং এই আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে এই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, তিনি নিরলসভাবে কাজ করেছেন। এবং জনাব জাহিদ খান, আমি জানি আপনি প্রায় একটা কথা বলেন যে আমরা দিতে এসেছি, নিতে আসে নাই। নিশ্চয়ই আপনি কোনো লাইসেন্স চান না, নিশ্চয়ই আপনি কোনো কন্ট্রাক্টারি চান না, এবং কোনো সুবিধা আপনারা কেউ চান না। এটি আমাকে আপ্লুত করে, আনন্দিত করে। এবং অতি সম্প্রতি বাংলাদেশ সরকার তাদেরকে এনজিও বিষয়ক ব্যুরো থেকে রেজিস্ট্রেশন প্রদান করে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অঢেল সম্পত্তির মালিক করেছে। আপনি আমেরিকার মধ্যে একজন শ্রেষ্ঠ ট্যাক্স পেয়ারও বটে, আপনি ট্যাক্স দেন। আপনারা এই অসহায় মানুষগুলোর দিকে তাকান। এটি তাদের প্রতি করুণা নয়, এটি আপনাদের হক, তাদের হক আপনাদের প্রতি, কারণ আপনারা প্রিভিলাইজ। এই লোকটি যদি আজকে ওয়াশিংটনে, আমার সামনে বসা ওই পেছনের মানুষটি যদি আজকে ওয়াশিংটনে যাওয়ার সুযোগ পেত, সে হয়তো আপনাকেও ছাড়িয়ে যেত।